নমস্কার। এই বলছে নমস্কার। এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে রাত 8:30 আর আপনারা টিউন করেছেন এমন একটা চ্যানেল যেখানে আপনারা বিভিন্ন মাধ্যমের লোকদের কিন্তু একসঙ্গে পাচ্ছেন। বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন ক্ষেত্রের মানুষ কিভাবে তারা দৈনন্দিন জীবন কাটাচ্ছেন, কিভাবে তারা ফেলে আসা জীবনের স্মৃতি উচ্চারণ করছেন, সবটাই একসঙ্গে পেয়ে যাবেন পডকাস্ট উইথ অর্ণব। আর আমি আপনাদের সঙ্গে রয়েছি কল্পলাল মজুমদার। আর কি আমাকে কিছু বলতে হবে? মানে অনুষ্ঠানের শুরুটা কি আজকে আমাকে অন্যান্য দিন যেভাবে করি সেভাবে কি করবার খুব একটা প্রয়োজন আছে? আমি জানি প্রয়োজন নেই। কারণ মোটামুটি আপনারা বুঝতেই পেরে গেছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন কল্পলাল মজুমদার। তিনি পেশায় শিক্ষক এবং তার সাথে তিনি কিন্তু একজন আরজে। যদিও তিনি যখন পথ চলা শুরু করেছিলেন তখন কিন্তু তাদের নামের পাশে আরজে শব্দটা বসতো না। তখন তারা রেডিও প্রেজেন্টার ছিলেন। কল্পলালদার সঙ্গে আমার পরিচয় অনেক দিনের, অনেক বছরের পরিচয়। কল্পলালদার মানে বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে একটু আমাদের পরিচয়টা বা আমাদের নিজেদের গল্পটা একটু করে নিই। আমরা এখন বলি যে সামাজিক মাধ্যম আমাদের অনেক পুরনো মানুষের সাথে নতুন মানুষের আলাপ করিয়ে দেয়, কিন্তু এই একটা ক্ষেত্রে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকটি ব্যর্থ হয়েছে। কারণ আমরা অনেকবারই আলাপ আলোচনা করেছি এবং ওনার অনুষ্ঠান দেখতে যাওয়ারও কথা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। পডকাস্ট উইথ অর্ণবের কাছে আমি নিজে কৃতজ্ঞ যে আমাকে সুযোগ করে দিল এরকম একজন মানুষের সামনাসামনি বসে কিছু কথা বলার। যদিও আজকে কিন্তু প্রথমবার, অনেকগুলো পর্ব তো হয়ে গেল, আজকে আমি একটু নার্ভাস ফিল করছি, কারণ এমন একজন মানুষের আজকে সাক্ষাৎকার নেব যিনি নিজে অসাধারণ, যার কণ্ঠ, যিনি অসাধারণ অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং আপনারা নিয়মিত প্রত্যেক মুহূর্তে তার অনুষ্ঠান শোনেন। কল্পলাল মজুমদার। শুরুটা তো বললাম, তিনি কিন্তু পেশায় শিক্ষক এবং তার সঙ্গে আরজে, এখন আরজে বলি আমরা। কল্পলালদা, প্রথমেই যেটা ধন্যবাদ বলবো না বলবো না বললাম না। একেবারেই এই যে তুমি সম্পর্কটা যে জায়গায় আমাদের শুরুতেই বলে দিলে, দাদা বলছো, তুমি আমার ভাইয়ের মতো, এবং অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আমাদের সম্পর্কটা বন্ধুর থেকেও অনেক বেশি কিছু। একদম। তো সেখানে ধন্যবাদ, সরি, ব্যাপারগুলোকে তুলে রেখে তোমার যেটা মন চায় সেটা বলো, এবং যেটা আমার ক্ষেত্রে যা যা উত্তর দেওয়ার, বা আমি আমার যারা আছে তোমার পডকাস্টের দর্শক বন্ধুরা, তাদেরকে আমি চেষ্টা করব যেটা তুমি জানতে চাইছো সেগুলো বলার। আমরা ভুলেই যাচ্ছি যে ক্যামেরা আমাদের সামনে নেই। নর্মাল গল্প করলে আমরা যেরকম গল্প করতাম সেরকম গল্প করব। কল্পলালদা বাই প্রফেশন টিচার, হাই স্কুল টিচার, এবং সাবজেক্ট খুব যদি ভুল না করি আমার খুব প্রিয় সাবজেক্ট বাংলা, তাই তো? আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার অনার্স সংস্কৃত, পাশে বাংলা ছিল, কিন্তু আমার মনে প্রাণে বাংলাটাই আমার প্রিয় সাবজেক্ট আর কি। তো সেই সাবজেক্টের টিচার, স্কুল টিচার, হাই স্কুল টিচার, একটা গুরু দায়িত্ব সামলানো, তার পাশাপাশি একজন আরজে, এবং যে কথা বারবার বলছি, কথায় উঠে আসছে, যখন পথ চলা শুরু হয়েছিল তখন ছিল রেডিও প্রেজেন্টার। তো আমরা বরং ছোটবেলা থেকেই আসি গল্পে। ছোটবেলাটা কোথায় শুরু, মানে কোথায় থাকা বা বড় হওয়াটা কিভাবে? প্রথমেই আমার যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন তাদেরকে আমি অনেক অনেক আমার তরফ থেকে প্রণাম জানাই, আমার ভালোবাসা, শুভেচ্ছা সবটাই। আর শুরুতেই তুমি যেটা বললে যে আমি এমন একটা প্রফেশনে আছি, শিক্ষকতার প্রফেশন, যেটা কিন্তু আমার ছোটবেলা থেকেই খুব ভালোবাসার। মানে ধরো, একদম ছোটবেলায় যারা বাবা মা ছত্রছায়ায় বড় হচ্ছে, সেই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের যখন জিজ্ঞাসা করা হয় যে বড় হয়ে কি হবি, তো দুটো প্রফেশন তাদের কাছে খুব হাইলাইটেড প্রফেশন। একটা হচ্ছে ডক্টর, একটা হচ্ছে ইঞ্জিনিয়ার। মানে কেউ কখনো বাচ্চাদের জিজ্ঞাসা করলে বলে না যে আমি শিক্ষক হব বা আমি অধ্যাপনা করব। অভিনেতা, খেলোয়াড়, এগুলো তো অনেক পরের ব্যাপার। এগুলো তো ধরো আরো যখন ম্যাচিওর হচ্ছে তখন আস্তে আস্তে বিষয়টা বুঝতে পারছে তার ভালো লাগার জায়গা কোনটা। কিন্তু এই একটা জায়গায় আমি দেখেছি ছোটবেলায়, আমি যখন আমার জবে থেকে জ্ঞান হচ্ছে বা আমি জ্ঞানত অবস্থায় যখন আমাকে জিজ্ঞাসা করতো কি হতে চাস বড় হয়ে, তো হ্যাঁ আমি পড়াবো, আমি শিক্ষক হব। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারতো, কলেজ বা বিদ্যালয়। ফলে আমি এমন একটা প্রফেশনে এসেছি যেটা আমার ভালোবাসার, প্যাশন এবং ভালোবাসা দুটো কিন্তু মিশে গেছে। মানে এমনটা নয় যে, আমি বহু মানুষের সঙ্গে যখন কথা বলি তখন তারা যে প্রফেশনগুলোতে থাকে তাদের সেটা ভালো লাগার জায়গা নয়,
ভালোবাসতে পারে না, ফলে একটা বিরক্তি, কাজের জায়গা নিয়ে বিরক্তি, কখন সেই কাজ থেকে নিস্তার পাবো, কখন ছুটি হবে, কখন বেরিয়ে গিয়ে নিজের ভালোবাসার জায়গা, নিজের প্যাশনের জায়গাগুলোতে আরো বেশি করে ঢুকতে পারবো, সেই একটা প্রবণতা কিন্তু সকলের মধ্যে থাকে। মানে সকলের মধ্যে না হোক, মেজরিটি যে নিজের প্রফেশনকে ভালোবাসতে হয়তো পারে না। মেবি, আমি হয়তো এই কথাটাই বললাম, হয়তো বাঁচতে পারেও, কিন্তু আমার ক্ষেত্রে এমন একটা জায়গা যেটা মিলে গেছে, বুঝলে তো। মানে আমি এমন একটা প্রফেশনে এসেছি যে প্রফেশনটা আমারতে যাওয়ার আমার ছোটবেলা থেকেই স্বপ্ন। সেটা হয়তো আমি এখন বিদ্যালয়ে শিক্ষকতা করি, হয়তো আরেকটু ভালো পড়াশোনা করলে কলেজে যেতে পারতাম, এমন একটা ব্যাপার, কিন্তু অধ্যাপনা বা পড়াশোনাটা আমার একটা লক্ষ্য ছিল এবং সেখানে এসেছি। আর বাবা মা আমাকে যথেষ্ট প্যাম্পার করেছেন, পাশাপাশি ভালোবাসা, সবটাই, শাসন, যা যা দরকার সবটাই পেয়ে এসেছি। ফলে এমন কিছু ব্যতিক্রমীভাবে বড় হইনি যেটা আমাকে মনে রাখার মতো বিষয় বলে তোমাকে বলতে হবে। মানে সবটাই একদম স্বাভাবিকভাবে আর পাঁচটা বাচ্চার মতোই বড় হয়েছি। আর তুমি যেটা একদম শুরুতেই ভূমিকাতে বললে আর কি, যে আমার আরো একটা পাশাপাশি ভালোবাসার জায়গা আছে, সেটা হচ্ছে আরজে। মানে সেটা আরজে এখন বলা হচ্ছে রেডিও জকি, কিন্তু আমরা যে রেডিওতে কাজ করছি সেটা হচ্ছে অবশ্যই আকাশবাণী, একটি সরকারি সংস্থা। সেখানে আরজে এই কনসেপ্টটা তখন ছিল না, তখন আমাদের বলা হতো উপস্থাপক, উপস্থাপিকা। আমরা সেই অবস্থায় রেডিওতে ঢুকি, সেটা ধরো 2001 সাল, এই সময়টা। তার আগে তো ছোটবেলা থেকে তো রেডিও শুনেই বড় হওয়া, টিভি যত না দেখেছি তার থেকে অনেক বেশি রেডিও শ্রোতা আমরা। এবং সেই সমস্ত ফেলে আসা সময়ের যে রেডিও, মানে ধরো বিবিধ ভারতী, কলকাতা ক, কলকাতা খ, এখন সঞ্চয়িতা, গীতাঞ্জলি যেগুলোর নাম হয়েছে, সেই সময় তো সঞ্চয়িতা, গীতাঞ্জলি ছিল না, তখন কলকাতা ক বলা হতো, কলকাতা খ নাটক, বাংলা নাটক, বিবিধ ভারতীর যে ছায়ালোক বা শ্রাবন্তী মজুমদারের বিভিন্ন রকম যে অনুষ্ঠানগুলো হতো, গানের অনুষ্ঠান বলো, চিঠিপত্রের অনুষ্ঠান বলো, সেগুলো না ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে ওই রেডিওটা শোনার ব্যাপারে খুব প্রায়োরিটি ছিল। মানে টিভি দেখার ক্ষেত্রে অনেক নিষেধাজ্ঞা, যে এটা দেখবে, এটা দেখতে পারবে না। কিন্তু রেডিওটা চলতো মোটামুটি। আমাদের পড়াশোনার বাইরের সময়টাতে রেডিওটা নিয়ে আমরা থাকতাম, যে কারণে রেডিওর শ্রোতা হিসেবে বড় হওয়া, রেডিওকে ভালোবেসে ফেলা, পড়াশোনা করছি, রেডিও শুনছি, সব মিলিয়ে দুটো জায়গায় যে আমার জীবনে খুব ওতপ্রোতভাবে আমার জীবনের সঙ্গে জড়িয়ে যাবে, এটা কখনো ভাবিনি। তো সেটাই হয়েছে, সেভাবেই আসছি এবং দুটো জায়গাকেই ভালোবেসে কাজ করে যাচ্ছি। প্যাশন এবং প্রফেশন দুটো মিলে যাওয়া, এরকম সৌভাগ্য কম মানুষের, যেটা তুমি তোমার কথায় বললে, যে অনেক মানুষ অনেক প্রফেশনে আছেন কিন্তু তারা তাদের নিজেদের প্রফেশন নিয়ে হ্যাপি নন। করতে হবে, করছেন, তাই। একদমই তাই। কিন্তু তোমার ক্ষেত্রে যেটা হচ্ছে পুরোপুরি ভালোবেসে প্রত্যেকটা কাজ করা। আমি খালি ছাত্রছাত্রীদের প্রতি, ছাত্র বোধে বয়েজ স্কুল না, আমাদের কো এডুকেশন। কোয়েট, তার মানে ছাত্রছাত্রী, আমার ছাত্রছাত্রীদের কথা ভেবে একটু হিংসা হচ্ছে যে মানে যেই টিচারের প্যাশন, প্রফেশন, ভালো লাগা, ভালোবাসা সবটা যখন একসঙ্গে মিশে যায়, তখন তার মানে তিনি কতটা প্রাণ ঢেলে পড়াতে পারেন, কতটা ছাত্রছাত্রীদের সঙ্গে ফ্রেন্ডলি হয়ে মিশে যেতে পারেন। আর সেটা ভেবে কিন্তু তোমরা, তোমাদের স্যারের যারা ছাত্রছাত্রী, আমার কিন্তু তাদের উপর একটু হিংসা হচ্ছে, মনে হচ্ছে আমিও যদি ছাত্র হতে পারতাম বোধহয় ভালো হতো। যাই হোক, এটা মজা করে বললাম। তো স্কুলিংটা কোথায়? আমি থাকি হচ্ছে বাগুইহাটি একটি জায়গায়। তো সেখানে ছোটবেলাতে স্কুল পড়াশোনা, মানে স্কুলটা আমাদের ওখানেই, ওখান থেকেই আচ্ছা। পড়াশোনা করেছি। তারপরে কলেজও ওখানেই কাছাকাছি, বিধাননগর, সল্টলেকে বিধাননগর আচ্ছা, গভর্নমেন্ট আচ্ছা, কলেজে। আচ্ছা। তারপরে তো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করা। পাশাপাশি এই যে রেডিওতে আসার যে হ্যাঁ। বিষয়টা বলছো, মানে ধরো প্রথমে রেডিও শুনতাম, তারপরে কখনো মনে হলো যদি আমি নিজে এই নিজে যদি এখানে যাই, মানে কখন কি মনে হতো রেডিওর ভেতরে গিয়ে, টিভির ভেতরে হয়তো সবাই ঢুকে গিয়ে নাচ করছে, গান করছে, রেডিওর মধ্যেও তাই মনে হতো যে রেডিওর ভেতরে কি করে ঢুকে এত সুন্দর করে কথা বলছে। মানে এটা একদম, আমি বলছি ছোটতে, সেটা একদম সবারই হয় এই বিষয়টা। তারপরে কখনো একবার মনে হলো যে নিজেও তো করতে পারি কাজ, মানে একবার চেষ্টা করে দেখা যাক। কারণ আমি স্কুল করতে করতেই আমাদের বাগুইয়াটি অঞ্চলেরই একজন নাট্য প্রশিক্ষক বলবো, নাট্য শিক্ষকই বলবো, আমার শুরুটা সেখানেই। তার একটা থিয়েটার গ্রুপ ছিল, সেটা মূলত ছোটদের নিয়ে করাতেন আর কি উনি। তো সেই গ্রুপে ঢুকি, সেখানে রমরম, মানে হই হই করে কাজটা শুরু করি আমরা, বেশ মজা করে। এবং উনি ওয়ার্কশপের মাধ্যমে কাজ করাতেন, ফলে থিয়েটারের ধরো মেকআপ থেকে শুরু করে এভরিথিং আমাদেরই করতে হতো।
মানে ধরো আচ্ছা। মঞ্চ তৈরি হবে, তার সেটটা তৈরি করছি আমরা, মানে যারা অভিনয় করছি সেই ছোটবেলা থেকে আমি বলছি, ধরো ওটা 7, 8, 9 এই সময় থেকে আমরা ওই নাটকের দলে যখন ঢুকছি তখন কিন্তু এই কাজগুলো করছি, আমরা নিজেরাই মেকআপ করছি। হয়তো ভুল ত্রুটি হলে আমাদের যিনি আছেন গুরু তিনি শিখিয়ে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন, কিন্তু আমাদের হাতে ছেড়ে দিতেন আর কি, যে মঞ্চটা এভাবে সাজাতে হবে, তোরা সাজা। আমরা সাজাচ্ছি, তারপরে উনি এসে ফাইনালি বললো যে এই জায়গাটা ওই গাছটা ওখানে দিস না, বা টেবিলটা ভুল জায়গায় রাখছিস, একটু এই দিকে, ইত্যাদি যাবতীয় যেগুলো হয় আর কি। তো ওই সময় কি হয়, ওই নাটক করতে গিয়ে একটু গলার কাজগুলো তৈরি হয়, একটু ভয়েসের ব্যাপারগুলো, যেগুলো ধরো আমরা যখন বসে রিহার্সাল করছি তখন আমাদের ডিরেক্টর বলে দিচ্ছে যে এইভাবে বলতে হবে, বা একটু একটু লাউড বলতে হবে, কোনটা ব্যারিটোন ইউজ করতে হবে, কখন হাই পিচে বলতে হবে, ইত্যাদি যাবতীয় বিষয়গুলো উনি তখন আস্তে আস্তে আমাদের শেখাতে শুরু করলেন। ঠিক পাশাপাশি রেডিও শুনছি, তখন মনে হচ্ছে এই যে ভয়েসের জায়গাগুলো, তো ধরো একদিকে মঞ্চ নাটকের ক্ষেত্রেও তো ভয়েসটা একটা বিশাল কিছু ম্যাটার করে, আর রেডিওর ক্ষেত্রে ভয়েস তো আমরা জানি যে খুব সুন্দর ভয়েস না হলে রেডিওতে কাজ করা যায় না। এবার আমার ছোটবেলায় আমার এখনো যে ভয়েস কতটা সুন্দর কি খারাপ সে বিষয় নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না, বা সেটা আমি নিজেও জাজমেন্টের মধ্যে ঢুকতে পারবো না, কিন্তু মনে হয়েছে যেন রেডিওতে যেভাবে কথা বলছে সেটা আমি চেষ্টা করলে কেন পারবো না। তো ওই যে সময় থেকে মনে হতো যাবো, তো ওই যাবো করে করে একটা তো যোগাযোগের একটা মাধ্যম তো দরকার, মানে আমি ওখানটা যাবো কি করে, আমি আকাশবাণীতে গেলেই কি আমাকে ঢুকতে দেবে, বা আমাকে বললেই কি আমাকে অনুষ্ঠান করতে দেবে, এমন তো নয়। তো ওই আমি যখন আস্তে আস্তে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠলাম, মানে কলেজে ভর্তি হলাম, তখন আমাদের কলেজে একজন অধ্যাপিকা ছিলেন, অলোকনন্দা সরকার। তখন উনি রেডিওতে কাজ করছেন আর কি। আচ্ছা। ওই অলোকনন্দার দিকে আমি বললাম যে দিদি, যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে। তখন উনি যাবতীয় প্রসেস গুলো বললেন, যে তুমি প্রথমত রেডিও শোনো আরো বেশি, কারণ তখন এফএমটা আসা শুরু করেছে, তুমি রেডিওটা শোনো আরো ভালো করে, ছোটবেলায় একভাবে শুনেছো, এখন তোমাকে আরেকটু অন্যভাবে শুনতে হবে, কারণ তুমি কাজ করতে চাইছো। যে মাধ্যমে তুমি আসবে সেই মাধ্যমটাকে শুধুমাত্র দর্শক বা শ্রোতা হিসেবে একভাবে শোনা, আর তুমি যদি কাজ করতে চাও তখন আরেকভাবে তোমাকে শুনতে হবে, সেই শোনাটা তুমি প্র্যাকটিস করো। আমি ঠিক বুঝতাম না বিষয়টা কি, মানে ওখানে প্রোগ্রাম করতে গেলে শুনবো তো তার জন্য কিভাবে কি, মানে সেই শোনাটা প্র্যাকটিস, মানে কিন্তু শুনি তো একদম সাধারণ শ্রোতা হিসেবে যারা শোনে সেভাবেই শুনতাম। তখন ওই শুনতে শুনতে মনে হলো যে না, সাধারণ ধরো আমি বলছি, তোমরা তো সিরিয়াল বা বিভিন্ন রকম মাধ্যমে, মানে অভিনয়ের যে বিভিন্ন মাধ্যমগুলো সেখানে কাজ করছো, তো তোমরা যখন দেখতে যাচ্ছ একটা সিনেমা, সিরিয়াল বা মঞ্চ নাটক দেখতে যাচ্ছ, তখন কিন্তু আর 5টা দর্শকের মতো করে দেখছো না, এক্স্যাক্টলি দেখছো না, তুমি কিন্তু অভিনেতা বা অভিনেত্রী যাই হও না কেন সেই চোখে কিন্তু তুমি সেই অভিনয়টা দেখছো, ফলে দেখতে গিয়ে তোমার কিন্তু অনেক ভুল ত্রুটি ভালো মন্দ চোখে পড়ছে, অনেক খুঁটিনাটি জিনিস চোখে কিছু হয়তো পড়ছে। মিস করে গেছে, সেগুলো চোখে পড়ে। হ্যাঁ, মানে ধরো আমরা যখন টিভি দেখছি, একটা সিনেমা দেখছি, আমার মা, আমার মাসি, আমার পিসি, তারা কিন্তু গল্পটা নিয়ে ক্রিটিসাইজ করছে, ওইখানে এসে আমার একটা কথা বললো, এটা বলা উচিত হয়নি, ও যাচ্ছিল কি সুন্দর কাজে, কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে ভাববো না, গল্প নিয়ে আমরা ভাববো না, আমরা দেখবো এই জায়গাটা ওই অভিনয়টা এমন করলো কেন, ওটার কোনো দরকারই ছিল না, এই জায়গায় এই লুকটা দিল কেন, এই লুকটা তো এরকম দরকার ছিল না, বা এই জায়গায় এতটা লং শট রেখেছে, এটা ক্লোজ নিতে পারতো তো, ওর এক্সপ্রেশনটা বোঝা যাচ্ছে না, মানে ঠিক আমি যে এইভাবে, মানে আমি এই উদ্দেশ্য মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি যখন রেডিওতে কাজ করতে যাব তখন আমার কিছু কিছু জায়গা থাকবে যেগুলো সাধারণ শ্রোতার থেকে একটু আলাদা, সেইটা আমাকে কিন্তু অলোকনন্দাদি বললো যে নর্মাল ভাবে শোনা আর কাজ করতে যাওয়ার জন্য শোনাটা একরকম নয়, তো সেইটা তুমি একটু চেষ্টা করো। ওই করতে করতে তারপরে যেহেতু বাংলা নিয়ে পড়েছি, তুমি তো বললেই যে আমার সাবজেক্ট বাংলা ছিল, বাংলা নিয়ে পড়াশোনা করছি, ফলে একটু লেখালেখির অভ্যাস ছিল, এবং আকাশবাণীতে কাজ করতে গেলে তো এইগুলোকেও একটু প্রায়োরিটি দেওয়া হয়, যে তুমি কতটা লিখতে পারো, শুধু বলাটা নিয়ে কিন্তু আরজে হওয়া যায় না। আরজে হতে গেলে যে তুমি খুব ভালো গলার ভয়েস, তুমি দিনরাত ভয়েস নিয়ে প্র্যাকটিস করছো, এটাতে কিন্তু আরজে হওয়া যাবে না। আকাশবাণী আরজে হতে গেলে বা যে কোনো মাধ্যমে কাজ করতে গেলে তোমার ভয়েসের পাশাপাশি তোমাকে ভালো লিখতে জানতে হবে, তোমাকে ভালো শ্রোতা হতে হবে। তুমি শুধু নিজেই বলে যাবে এমনটা নয়, তোমাকে শুনতে হবে,
তাহলে ভালো শ্রোতা, ভালো লেখক বা লেখিকা যাই বলো না কেন, এবং সর্বোপরি যেটা হয় সেটা সেটা সব মাধ্যমে হয়, চোখ কান খুলে একটু চলা। তুমি পাবলিক ভেহিকেলে যাচ্ছ, আপন মনে নিজের মতো হেডফোনে গান শুনতে শুনতে চলে যাচ্ছ, বা নিজের প্রিয় মানুষের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছ, এমনটা নয়। তোমার পাশের সিটে লোকটি কার সঙ্গে কথা বলছে, সে কোন অ্যাঙ্গেলে কথা বলছে, সে কি বিষয় নিয়ে কথা বলছে, সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে সে কি করছে, সে কিভাবে তোমার দিকে তাকিয়ে আছে, সবটা অবজার্ভ করো। সেটা যে কোনো প্রফেশনের ক্ষেত্রে, মানে আমাদের এই মিডিয়ার ক্ষেত্রে বলছি, সেটা প্রিন্ট মিডিয়া হোক, সেটা ইলেকট্রনিক্স মিডিয়া হোক, ভিজুয়াল মিডিয়া হোক, সমস্ত মিডিয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। যে কারণে আমি কিন্তু পার্সোনাল ভেহিকেলে যাতায়াত করতে খুব একটা পছন্দ করি না, যদি না খুব অসুবিধে হয়, শরীরটা ভালো লাগছে না, আমি কিন্তু পাবলিক ভেহিকেলে ওই ভিড়ের মধ্যে বাদুরঝোলা হলেও আমি বাসে উঠে বা অটোয় বৃষ্টিতে ভিজে যাচ্ছে, কিন্তু একদম এপাশে একজন ধরবে না, তাতেও ওই ওরা নেয় না সামনে এক পাশে দুজনে, আমি ওইভাবেই যাই। আমি সবার বক্তব্যগুলো শুনি, আমার শুনতে ভালো লাগে। সেখান থেকেই হয়তো রেডিওর নতুন নতুন বিষয় উঠে আসে, আমার লেখার বিষয় উঠে আসে। এইসব করতে গিয়ে রেডিওতে আসা, রেডিওয় কাজ করা, এই ব্যাপারগুলো তো চলেই। আর পাশাপাশি তো তোমাকে শুরুতেই বললাম যে আমার বিদ্যালয় শিক্ষকতার প্রফেশন, সেটাও ভালো লাগার প্রফেশন। আমি যখন শিক্ষকতার মানে আমি যখন পড়াই ছাত্রদের, শুধুমাত্র তো ওই পড়ানোর বইয়ের মধ্যে আটকে থাকি না। মানে যেটা আমি খুব বিশ্বাস করি, রবীন্দ্রনাথের যে মুক্ত শিক্ষার কথা বলেছেন, যে চার দেয়ালের মধ্যে বসে যে শিক্ষাটা দিচ্ছ ব্ল্যাকবোর্ডে লিখে বাচ্চাদেরকে তা শাসন করে ভয় দেখিয়ে, সেই শিক্ষাতে তো উপযুক্ত শিক্ষাটা হয়ে উঠছে না। সবটা দরকার আছে। তাদের সঙ্গে বন্ধুর মতো মেশো, একটু বড় ছেলে মেয়ে হলে তাদের সঙ্গে কথা বন্ধুর মতো বলো না, এই কালকে কার সঙ্গে তোকে একটা ছেলের কার সঙ্গে ঘুরতে দেখলাম, কি করছিলি, মানে কোথায় গেছিলি, এই ব্যাপারটা হলে ওরা খুব স্বাভাবিক, মানে হয় না, তুমি যার কাছ থেকে ফ্রি হয়ে যায়। হ্যাঁ, তুমি যার কাছ থেকে শিক্ষাটা নেবে, তার সঙ্গে সহজ হতে না পারলে না, তার কাছ থেকে কিছু গ্রহণ করতে পারবে না। তা আমি চাই যে আমার ছাত্রছাত্রীরাও আমার সঙ্গে সহজ হোক, তাদের ভালোবাসার কথা, তাদের প্রেমের কথা আমার সঙ্গে শেয়ার করুক, যাতে করে আমি আমারটা ওদের দিতে পারি। এই নীতিতে আমি বিশ্বাসী। আর আর সবটা তো পরিস্থিতি অনুযায়ী হয়ে যায়, মানে এগুলোর জন্য খুব প্ল্যান মাফিক হয় তা নয়, যে এটা খুব চিন্তা ভাবনা করে, খুব পড়াশোনা করে, খুব চিন্তা মানে চিন্তা করে এগোচ্ছি, এমনটা কিন্তু নয় অর্ণব। এটা পুরোটাই না হয় ইনস্ট্যান্ট, মানে ধরো কাজ করতে, এই যে তোমার এখানে আজকে তুমি আমাকে ডেকেছো, আমি তো একবারও ভাবতে পারছি না যে অর্ণব আমাকে কি প্রশ্ন করবে, তার কি উত্তর দেব, কি হতে পারে, কি ব্যাপার, এরকম নয়। ঠিক আছে, যা বলে বল। ধরো আমরা যখন কারো ইন্টারভিউ নিচ্ছি, রেডিওর ক্ষেত্রে তো আমাদেরও করতে হয়, কোনো ডক্টরের ইন্টারভিউ বা কোনো স্পেশালিস্ট কেউ একজন এসছেন, সে কিন্তু অনেকবার বলে কি কি প্রশ্ন করবে, একটু প্রশ্নগুলো পাঠিয়ে দিও। তাই বললাম যে প্রশ্ন সেই অনুযায়ী যদি আমার মানে এগোতে না পারি, আমি আপনাকে বললাম এই প্রশ্নটা করব, কিন্তু এমন একটা বিষয় এলো, সেই বিষয় থেকে আমি হয়তো অন্য প্রসঙ্গেও তো যেতে পারি, বলছে না সেরকম লাইফে যেটা হয়, প্রত্যেক মুহূর্তে সিচুয়েশন চেঞ্জ হয়। আর যদি ফোন ইন প্রোগ্রাম হয়, তাহলে তো প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হবে। একদম, শ্রোতারা কি প্রশ্ন করবে আমরা বলে দিতে পারছি না। আমি ওইটাই বললাম যে খুব চিন্তা ভাবনা করেও সবকিছু হয় না, ওটা কিন্তু পরিস্থিতি অনুযায়ী পাল্টে যায়। একদম। তার মানে আপনারা এখন অব্দি আমরা যেটুকু গল্প করলাম, একজন ভালো আরজে হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার, এটা যেমন আমরা জানলাম, পাশাপাশি একজন ভালো শিক্ষক হতে গেলেও কি কি বিষয়গুলোর উপর আপনারা নজর রাখবেন, যারা আগামী দিনে শিক্ষকতার প্রফেশনে আসতে চাইছেন বা আরজে হতে চাইছেন, সেটা কিন্তু দাদা খুব সুন্দর করে বলে দিলেন। আমার মনে হয় সকলের উপকারে লাগবে। এরপর একটু তোমার শুরুর দিনগুলোয় চলে যাই। একদম প্রথম দিনের অভিজ্ঞতা, প্রথম দিন যখন আকাশবাণীতে ওই বিল্ডিংটায় গেলে, এবং বিল্ডিং এ হয়তো আগে যাওয়া হয়েছে, কিন্তু প্রথম যেদিন রেকর্ডিং অন এয়ার যেদিনকে হবে, তোমার প্রথম কণ্ঠ যেদিন ছড়িয়ে পড়বে মানুষের কাছে, সেই দিনটার একটু গল্প। সে তো মানে সত্যি এটা একটা ভালো প্রশ্ন আর কি। ওই যে রেডিও শুনে এসছি এতদিন, এবার সেই স্টুডিওতে গিয়ে আমিও বলবো, আমার কণ্ঠ সবাই শুনবে, এটা তো একটা স্বাভাবিকভাবে এক্সাইটমেন্টের ব্যাপার। মানে এটার জন্য আগের রাতে কিন্তু ঘুমও হয় না অনেকের, এবং আমারও সেটাই হয়েছিল, যে আমাকে যখন বললো, ধরো প্রথম তো আমরা লাইভ নয়, প্রথম আমাদের রেকর্ডেড কিছু প্রোগ্রাম যেত,
একটা স্পিচ মতো যাবে, সেটার একটা বিষয় বলে দিয়েছিলাম। আমি রেডিওর প্রথম কাজের কথা বলছি আর কি, একদম। যেহেতু প্রথম দিন প্রথমেই বলছো। লাইভে একদম না ডাইরেক্ট। মানে ধরো আমরা যখন আকাশবাণীতে ঢুকছি, প্রথম তো আরজে হিসেবে ঢুকছি না, প্রথমে আমাদের কিছু কথিকা, মানে যেটাকে আমরা কি বলি, টক বলি। ধরো একটা বিষয় দিয়ে বললো যে তুমি এটার উপরে 5 মিনিটের একটা বক্তব্য যাবে, তুমি লিখে এনো, সেটা তোমাকে বলতে হবে। কন্টেম্পোরারি বিষয় হোক বা যাবতীয় যা বিষয়গুলো নিয়ে বললো তুমি একটু লিখে এনো বাড়ি থেকে, এটা তোমাকে বলতে হবে। এটা আমরা আকাশবাণীতে তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, তো এই বিষয়টার উপর তোমাকে কিছু বলতে হবে। ওটা কিন্তু লাইভ ছিল না, আমি বললাম শুরুতেই কিন্তু আমাদের লাইভটায় যায়নি। লাইভের ব্যাপারটা অন্যরকম ভাবে আসছে। তো ওইটাই যেটা হয় যে একটা স্টুডিও, এবং যে স্টুডিওটাতে আমি ঢুকছি, যেখানে আমি রেকর্ডিং করছি, যে মাইক্রোফোনের সামনে বসে কথা বলছি, সেখানে কারা এসছেন, এই চিন্তা ভাবনাগুলো না খুব মাথার মধ্যে ঘুরছিল। ওই এনভায়রনমেন্টটা একদম, মানে আকাশবাণীতে স্টুডিওর দরজা দিয়ে ঢোকার পর থেকে আমার বারবার মনে হচ্ছে যে এই স্টুডিওতে কারা এসেছিল, কোন সমস্ত দিকপালরা, এইটা একটা মাথার মধ্যে কাজ করছিল। ফলে যেটা হয়, যখন আমি মাইক্রোফোনের সামনে কথা বলছি, ওই একটুখানি কোথাও তো একটু, দেখো এটা তো আমি একেবারে অত তো ডাকাবুকো ছেলে নই আমরা, ফলে একটু তো ভয় ভীতি কাজ করছিল, যার জন্য বারবার করে কাট কাট করে করে এগোতে এগোতে যাচ্ছিল। কিন্তু আলটিমেটলি যখন হলো, পরে যখন শুনলাম আমার ভয়েসটা, তখন যেটা হয় একটা ভালো লাগা, একটা প্রশান্তি, একটা বলে না যে কি বলবো, একটা বড় একটা মনে হয় যেন একটা বিশাল একটা অ্যাওয়ার্ড, একটা ভালো সম্মান আমি পেলাম আমার জীবনে। মানে আমি জীবনে অনেক কিছু জয় করে ফেললাম, মানে এটা আমার ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে বলছি আর কি, যে এটা কিন্তু মনে হয়েছে। তারপরে লাইভ যখন আসি, তখন তো যেহেতু তার আগে একটুখানি মাইক্রোফোনের সামনে বসে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল, ফলে লাইভে এসে প্রথমে খুব একটা কিছু টেনশন, ভয় বা ভালো লাগার জায়গা তো থাকেই, কিন্তু আলাদা করে কিছু ওই প্রথম লাইভে সেই ফিলিংসটা আমি বলবো আলাদা করে কিছু নয়, যেহেতু প্রথমে আমরা আগে একটা অন্য ভাবে আমরা আকাশবাণীর মাইক্রোফোনে ভয়েস দিয়ে ফেলেছিলাম, এইটা হয়েছিল আর কি। সেই শুরু, এবং তারপর কেটে গেল কতগুলো বছর? 2001 সাল ধরো, 1 সাল থেকে 25 প্লাস হয়ে গেল। 25 বছর আরজি হিসেবে এরকম একটি বিখ্যাত জায়গায় কাজ করে, একটি বিখ্যাত চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা খুব একটা মুখের কথা নয়। এবং যেখানে আমাদের এই পারফর্মিং আর্টে একবার ভালো কিছু করে ফেললাম আর আমার যোগ্যতা প্রমাণ হয়ে গেল, এমনটা কিন্তু নয়। এখানে আমাদের প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে তবে কিন্তু টিকে থাকতে হয়। কেউ যদি ভাবেন যে এটা অনেকটা সরকারি চাকরির মতো, একবার গেলাম, একবার পাশ করে ঢুকলাম, তারপর চলতে থাকলো, এমনটা তো নয়। প্রত্যেক দিন প্রত্যেকটা লাইভে তোমাকে নিজের যোগ্যতার প্রমাণ দিতে দিতে যেতে হয়। শুধু মানে এটা না, অর্ণব একটা জিনিস, ধরো আমাদের রেডিওর ক্ষেত্রে এটা নয়, আমি বলবো জীবনের সব ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য, যে আমাদের কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে যখন আমি আমার কাজের জায়গায় ঢুকছি, আমাকে কিন্তু সেই প্রমাণটা করে যেতে হবে আমি কতটা যোগ্য এই কাজের জন্য। আমি শিক্ষকতার পেশাতেও বলছি, ধরো আমাকে তো স্কুলে ঢোকার পরে, যতক্ষণ আমি স্কুলে থাকছি, তো আমাকে অনেকগুলো বাচ্চাকে নিয়ে চলতে হয়, তো সেখানেও তো আমাকে সেই জায়গাটার একটা প্রমাণ দিতে হয় যে আমি কিন্তু কালকেও যেমন তোদের জন্য ছিলাম, আজও ঠিক সেই একইভাবে আছি, আগামীতেও থাকবে। এই প্রমাণটা কিন্তু দিয়ে যেতে হয়। এবং আমার ক্ষেত্রে যেটা হয়, আমি খুব মানে কি বলবো, আমার লাকি বলবো আমি, যে আমি না কখনো খুব একটা পজিটিভ মানে নেগেটিভিটিতে বিশ্বাসী নই। মানে আমার লাইফে খুব একটা নেগেটিভ ব্যাপারগুলো যে খুব এসছে এমনটা নয়। আমি যখন যেখানে কিছু হয়তো সাময়িক একটু চড়াই উতরাই তো থাকেই, একটু তো সমস্যা থাকে, কিন্তু তাতে যে একেবারে আমার লাইফটা ছারখার হয়ে গেছে, আমি একেবারে মানে মানে কি বলবো আর কি, যে আর কিছু করার নেই, এই ব্যাপারটা আমার জীবনে কখনো আসেনি। আমি যখন যেখানে গেছি, যে কাজের জন্য গেছি, না হলেও আমি খুব ভেঙে পড়িনি, ঠিক আছে আবার হবে, মানে এই ব্যাপারটা খুব কাজ করেছে। ফলে খুব একটা কাজ যেখানে হয়নি, তার জন্য যে আমি বিশাল হতাশ হয়ে আমি বাড়ি ফিরে এসেছি এমনটাও নয়, আবার কোনো একটা কাজ পেলে যে বিশাল একটা উচ্ছ্বাস প্রকাশ করেছি এমনটাও নয়। আমার মনে হয়েছে আমার যেটুকু দেওয়ার আমি দেব, দর্শকদের ভালো লাগলে লাগবে, না লাগলে পরবর্তীতে আবার চেষ্টা করব, কিন্তু প্রমাণটা আমাকে প্রত্যেক দিন কিন্তু করে যেতে হয় সব ক্ষেত্রেই। মানে সেটা আমি সংসারও যখন করছি, সেখানেও কিন্তু তোমাদের মানে আমাদের দেখবে প্রমাণ করতে হয় যে তুমি ভালো ছেলে, সেটা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে বাবা মাকে প্রমাণ করে যেতে হবে, যাতে বাবা মা কখনো এইটা না ভাবে যে আমার হচ্ছে ছেলেটা বোধহয় খারাপ হয়ে গেল। প্রমাণটা কিন্তু দিয়ে যেতেই হবে, একদম যেভাবেই হোক। খুব মূল্যবান কথা। আমাদের হিউম্যান সাইকোলজি অনুযায়ী
যেটা বলা হয়, মানে আমিও শুনেছি হিউম্যান সাইকোলজি নিয়ে যে আমার পড়াশোনা বিশ্বাস আছে এমনটা নয়, ওই বড়দের কাছ থেকে যা শোনা, মানুষের মন অ্যাট এ টাইম একসঙ্গে দুটো দিকে পুরোপুরি কনসেন্ট্রেট করতে পারে না, পুরোপুরি কনসেন্ট্রেট করা সম্ভব নয়। কিন্তু যারা বেতারে রেডিওর কোনো মাধ্যমে কাজ করেন তাদের কিন্তু একসঙ্গে অ্যাট এ টাইম অনেকগুলো কাজ করতে হয়। তার অন্যতম বড় কারণ হচ্ছে কনসোল অপারেট করা। তো এই ব্যাপারটা যদি একটু বলো যে এই কনসোল ভাষাটার সঙ্গে আমার অনেক দর্শক পরিচিত, আবার অনেকে হয়তো পরিচিত না হওয়াটাই বেশি স্বাভাবিক। একদম। কারণ টেকনিক্যাল বিষয়গুলো যদি আমি যেমন নিজে যেহেতু রেডিওর কোনো মাধ্যমে এখনো পর্যন্ত কাজ করিনি, আমি নিজেও কিন্তু এই মাধ্যমগুলোর বিষয়ে বিস্তারিত জানি না। তো একটু আমার দর্শকদের যদি বলো, তোমরা যখন ধরো কথা বলছো লাইভে কারোর সঙ্গে কোনো হয়তো অতিথির সাক্ষাৎকার নিচ্ছ, সেই সময় একটা ফোন এলো, আবার তার মধ্যে হয়তো কিছু একটা হয়তো কখনো গানের অনুষ্ঠান করছো, সেই গানটাও অপারেট করতে হচ্ছে, এই যে কনসোলটা, একদম। এইটা যদি একটু আমাদের দর্শকদের বলো, এই কনসোলটা কি আর একসঙ্গে এতগুলো জিনিসে মন দেওয়া। আসলে এটা ঠিক যে রেডিওতে আমি তোমাকে একটু আগে বললাম যে শুধুমাত্র ভালো ভয়েস থাকলেই, ভালো বক্তা হলেই, আকাশবাণীর ক্ষেত্রে আমি অন্তত বলবো, যেহেতু আমি ওখানেই কাজ করি, সে আকাশবাণীতে কাজ করতে পারবে এমনটা নয়। মানে আকাশবাণীতে কাজ করতে গেলে অনেকগুলো ফ্যাক্টর দরকার। মানে তার আগে শুরুতেই আমি তোমাকে বললাম যে ভালো লিখতে জানতে হবে, হ্যাঁ, ভালো মানুষ হওয়া, সেটা তো সব প্রফেশনের ক্ষেত্রেই মূল্যবান একটা ব্যাপার, যে ভালো মানুষ হতে হয়। আর আরেকটা যেটা হয়, তোমাকে ভীষণ চোখ কান খুলে সজাগ থেকে একটা প্রোগ্রামে বসতে হবে। তার কারণটাই এটা যে যেটা তুমি বললে যে একজন উপস্থাপক বা আরজে যখন কনসোল অপারেট করছে, এই কনসোল শব্দটা মানে কিছুই না, একটা সামনে একটা মেশিন থাকছে, সেই মেশিন মারফত তুমি পুরো প্রোগ্রামটা অপারেট করছো নিজেই। মানে কোন ফেডার তুলে বা এই শব্দগুলো যদিও খুব একটু মানে কি বলবো আর কি, না শোনা শব্দই মনে হবে দর্শকদের মনে হবে কাছে। তো যাই হোক, ওই মেশিনটার মাধ্যমেই টোটাল অপারেশনটা চলে। গেস্ট আসুক, ফোন আসুক বা গান বাজানো, যেটাই বলো না কেন, এখন প্রোগ্রাম করতে করতে যেটা সমস্যার জায়গা সেটা হচ্ছে কি ধরনের শ্রোতা আসছে, ভুলভাল কথা বলে দেয় অনেক সময়, সেটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে? ফলে উপস্থিত বুদ্ধিটা দরকার। কি করবে সেই মুহূর্তে, তুমি কি করবে? তুমি তো আগে থেকে জানছো না, সরাসরি ফোন নিচ্ছ, একটা বিষয় বলে দিলে ফোনে এলো, হ্যাঁ আমি অমুক জায়গা থেকে বলছি, সে কি বলবে তুমি জানো না। যদি ভুলভাল কথা বলে তখন তোমাকে কি করতে হবে? সেই উপস্থিত বুদ্ধিটা দরকার। আর তার সঙ্গে যেটা হয়, ভীষণ একটু হয় না যে মেশিনটা বসে গেল, প্রোগ্রাম করতে করতে দুটো কম্পিউটার বা যা সামনে, তোমার মেশিনটা অফ হয়ে গেল, গান চলছে না, তুমি একা তখন সেই মুহূর্তে কি করতে পারো, কি করবে? এইগুলোর জন্য যেটা দরকার একটু উপস্থিত বুদ্ধি, কিছুই না, মানে এটার জন্য আলাদা করে কোনো ট্রেনিং বা আলাদা করে কোনো আলাদা বসে চিন্তা ভাবনা করার বিষয় নয়। এটা হচ্ছে যে তোমাকে একটু উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, কিভাবে এই পরিস্থিতিতে আমাকে বেরিয়ে আসতে হবে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রোগ্রাম শুনতে হবে তোমাকে। প্রোগ্রাম শুনতে শুনতে, ধরো তুমি যখন প্রোগ্রাম করতে বসছো তখন তো তুমি শ্রোতা হতে পারছো না, তখন ফলে তোমার কি কি ত্রুটিগুলো তুমি বুঝতে পারছো না। তুমি যদি অন্যের একটা প্রোগ্রাম শোনো তখন তোমার নিজেই দেখবে, নিজে বুঝতে পারবে যে মা ওটা অমন করলো কেন, এটাতে এটা করতে পারতো, এই সময় শ্রোতা ফোন করে এরকম একটা ভুলভাল কথা বললো তো এটা বলতে পারতো, এই মা কি একটা কথা বলে দিলে। এই যে নিজে থেকে বুঝতে পারছো যে এটা করতে হবে, এটা কিন্তু নিজে থেকেই ওর করতে হবে। এটার জন্য কিন্তু প্রপার কোনো ট্রেনিং বা কোনো বইয়ে কোথাও লেখা নেই যে এই পরিস্থিতিতে তোমাকে কিভাবে নিজে সামাল দিতে হবে। তবে এটা খুব রেয়ার হয়, মানে এরকমটা হয় না যে এটা খুব ঘন ঘন হচ্ছে, এই পরিস্থিতি আমাদের সামাল দিতে হচ্ছে, খুব রেয়ার, 9 মাসে 6 মাসে কি বছরে এক আধবার বা হয়ই না ধরো। কিন্তু যদি কখনো হয় তখন কিন্তু তোমার উপস্থিত বুদ্ধি, তোমার মানে এক্ষেত্রে একটু হয় না যে মানে মনটাকে একটু শক্ত রেখে, ভয়ে ভয়ে অনেকেই তো হয় যে নার্ভাস হয়ে পড়লে এভাবে আর কি করবো, অন এয়ার এত লোক শুনছে, প্রোগ্রামটা বসে গেল, প্রোগ্রামটা ঠিক মতো গেল না, এরপর তো উপর মহল থেকে নানান রকম ভাবে চাপ আসবে, কি হলো ওই সময়টা অফ গেল কেন, ও ওরকম ভুলভাল কথা বললো কেন। এই বিষয়গুলো তো নিয়ে যখন বেশি ভেবে ফেলবে তখন কি হবে, টোটাল প্রোগ্রামটাই তোমার নষ্ট হয়ে যাবে। আসলে যেটাই হোক না কেন সব ক্ষেত্রে অ্যান্সারেবল হতে হয় যিনি হোস্ট তাকে। একদম একদম, ওই জন্য উপস্থিত বুদ্ধিটা কাজে লাগাতে হবে, আর একটু মনে সাহস রাখতে হবে। মানে এ সাহস ওই রকম সাহস নয় যে একেবারে সেই লাঠি সোটা নেবে সাহস, ওইরকম নয়, মানে ওই উপস্থিত বুদ্ধি থেকেই সাহস তোমার অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। ভরসা রাখা, নিজের উপর একটু আত্মবিশ্বাসটা খুব প্রয়োজন। ঠিক তাই।
25 বছরের একজন সিনিয়র আরজে, এখন এই ভাষাটার সঙ্গে আপনারা বেশি পরিচিত, একটা কথার উপর কিন্তু প্রতি ছত্রে ছত্রে বারবার করে জোর দিচ্ছেন যে শুনতে হবে, শোনার কোনো বিকল্প নেই, পড়াশোনার কোনো বিকল্প নেই, ভালো লিখতে জানার কোনো বিকল্প নেই, চারিদিকে কি ঘটছে উপস্থিত বুদ্ধি, এগুলোর কোনো বিকল্প নেই। আজকের অনুষ্ঠানের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা রয়েছি। উনি কিন্তু এই কথাগুলো বললেন, আমার মনে হয় যারা শুনছেন তাদের হয়তো একটু কেন অনেকটাই কাজে লাগবে। তুমি এত বছর তো আরজে, এত বছর নানা তো, এবং তোমার আমি যতটা নিজে শুনেছি বা দেখেছি বা ব্যক্তিগত স্তরে তোমার সঙ্গে কথা বলতে গিয়ে যেটা অতীতেও জেনেছি, সমস্ত রকমের অনুষ্ঠান করো। যেমন তোমার একটা অনুষ্ঠান খুব জনপ্রিয়, যেটা চিকিৎসকদের নিয়ে প্রোগ্রামটা করো, বিভিন্ন ডাক্তারবাবুরা আসেন প্রোগ্রামে, এবং ডাক্তারবাবুদের সঙ্গে একটা অনুষ্ঠান কম্পেয়ার করা, সেটাও কিন্তু তার জন্য যথেষ্ট পরিমাণ পড়াশোনার প্রয়োজন হয়। কারণ ওটা তো, আমরা তো পেশায় চিকিৎসক নই, কিন্তু তিনি হয়তো অনেক টার্ম ইউজ করবেন, বা যে ফোন ইন হলে অনেক কোয়ারি আসবে, সেগুলোকে নিয়ে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়া, বা আবার হঠাৎ করে তুমি একটা গানের অনুষ্ঠানেও আমরা তোমাকে পেয়েছি, তোমার অনুষ্ঠান শুনেছি। এই যে এত রকমের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের, দীর্ঘ 25 বছরে তো অনেক রকমের অনুষ্ঠান করেছো, প্রত্যেকটা একে অন্যের থেকে আলাদা। তো এইটার জন্য কি আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হয়, নাকি তুমি এতক্ষণ ধরে যা যা বললে মূলত এগুলোই কাজ করে? দেখো, কিছু কিছু অনুষ্ঠানের একটু প্রস্তুতি দরকার। মানে এই যে তুমি বললে না, সব বিষয়ে তো আমরা জানাটা আমাদের সম্ভব নয়, বা আমরা জানবো না। ডাক্তারদের নিয়ে অনুষ্ঠান, আমি ডাক্তারি সমস্ত টার্ম আমার কাছে জানার কথা না, বা প্রত্যেকটা রোগ সম্পর্কেও বা রোগের সেই ভেতরের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কেও আমার জানার বিষয়টা, সেক্ষেত্রে একটু পড়াশোনা একটু দরকার হয় সেক্ষেত্রে। বা সে যে ডাক্তারের সঙ্গে আমরা মানে যে ডাক্তারকে নিয়ে বসবো, তার সঙ্গে একটু বসে কথা বলে নেওয়া, বিষয়টাকে কিভাবে এগোনো যেতে পারে, কি ধরনের প্রশ্ন হতে পারে। হ্যাঁ, একটু পড়াশোনার দরকার আছে বোধহয় এক্ষেত্রে, তা না হলে অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে প্রোগ্রাম চালানোটা একটু কঠিন হয়ে যায়, করতেই হবে। যারা আগামী দিনে আরজে হতে চাইছেন, বা এটা কিন্তু শুধু আরজে নয়, এটা যদি কোনো টেলিভিশন প্রোগ্রাম হোস্ট করতে চান, এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে দরকার পড়ে। তাই আমার মনে হয় আজকের এই পডকাস্টটা বোধহয় অনেকের ক্ষেত্রে অনেক শিক্ষণীয় বিষয় থাকবে এটার মধ্যে। খুব ভালো লাগছে এটা শুনতে। এবার একটু, অনেকক্ষণ তো আরজে বা এই ক্ষেত্রটা, মানে রেডিও বা বেতারের ক্ষেত্রটা নিয়ে কথা শুনলাম। আমরা তোমার মূল যে প্রফেশন, শিক্ষকতাতেও আসবো, কিন্তু তার পাশাপাশি তুমি একটা সময় প্রচুর স্টেজ প্রোগ্রামে অ্যাঙ্কারিং করেছো, বিখ্যাত বিখ্যাত প্রোগ্রামে, বিখ্যাত বিখ্যাত জায়গায়। পাশাপাশি এই মানুষটি কিন্তু অভিনয় করেছেন, প্রচুর নাটকে অভিনয় করেছেন, ভালো ভালো সব চরিত্রে। তো সে একটু মঞ্চে অভিনয়ের একটু অভিজ্ঞতা শুনি। হ্যাঁ, এই জন্য তোমাকে শুরুতে বললাম যে আমি যখন 7-8-এ পড়ি, তখন একদম পাড়ার মঞ্চ থেকেই শুরু। আমাদের যিনি শেখাতেন আর কি, শ্রদ্ধেয় নাট্য শিক্ষক তাপস দাস, উনিও পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। পরে উনি শিক্ষকতা ছেড়ে পুরোপুরিভাবে ছোটদের নিয়েই শিশু নাটক একাডেমি একটি গড়ে তোলেন, এবং সেখানে ছোটদের এখনো করছেন উনি। তো সেখান থেকে তো শুরু, এবং প্রথম প্রথম যেটা হয়, বাচ্চাদের নাটক বাচ্চাদের মতো করে অভিনয় করা। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে আমরা চেষ্টা করলাম অন্যান্য মঞ্চে, মানে অন্যদের নাটক দেখা, যেটা আমাদের তাপসদা বলতেন তখন, যে সব ক্ষেত্রে, যেটা আমি তোমাকে একটু আগে বললাম, যে রেডিওতে কাজ করতে গেলে ভালো শ্রোতা হতে হবে, বিভিন্ন ভিজুয়াল মিডিয়াতে কাজ করতে গেলে ভালো দর্শক হতে হবে, তেমনি নাটকেও অভিনয় করতে গেলে নাটকেরও ভালো দর্শক হতে হবে। নাটক দেখো, বারবার করে বলতো। এবং তখন এরকম মনে হতে, আমি না অভিনয় করবো, আমি নাটক দেখবো কেন? অভিনয় আমাকে তো শিখিয়ে দেবেন উনি। তো তোমার নাটকের একটু গল্প শুরু, তুমি কি কি চরিত্র করেছো, তোমার এই মুহূর্তে যদি কিছু মনে পড়ে, মানে ভালো লাগার চরিত্র? আমি তো মানে পাকাপাকি ভাবে যখন মঞ্চে চলে আসি, তখনও ধরো ওই 2002-3 সালে এই সময় থেকে কথাকৃতি নাট্য সংস্থা, আমাদের নাট্য শিক্ষক শ্রদ্ধেয় সঞ্জীব রায়, উনি আমার একদম নাট্য গুরু, মানে কি বলবো, উনি আমাকে একদম টোটাল, যে আজ আমি কল্পলাল মজুমদার বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন মিডিয়া মিনস আমি যে ইলেকট্রনিক্স মিডিয়া বা আমাদের আকাশবাণীতে কাজ করছি, সেটা ওনার অবদান অনেকটা, কারণ উনিও একসময় রেডিওতে প্রচুর কাজ করেছেন। আমার এই যে ভয়েস মডিউলেশন বলো, আমার কথা বলা, আমার প্রোনাউন্সিয়েশন, টোটাল বিষয়গুলোকে উনি খুব ধরে ধরে আমাকে দেখিয়ে দিয়েছিলেন, শিখিয়ে দিয়েছিলেন। এবং মঞ্চ নাটকের ক্ষেত্রে উনি যখন মঞ্চ নাটক করাচ্ছেন, অনেকের হয়তো ওই টেকনিকটা পছন্দ হয় না,
কিন্তু আমাদের এমনভাবে উনি শিখিয়ে দিয়েছেন যে কখনো বাইরে গিয়ে কাজ করতে কখনো অসুবিধা হয়নি। উনি এখনো আমি ওনার সঙ্গে এখনো কাজ করে যাচ্ছি, হয়তো এখন মঞ্চটা কম করছি, শ্রুতিটা বেশি করছি, কিন্তু উনি করেছেন। ধরো আমরা আশাপূর্ণা দেবীর মুখর রাত্রি করেছি, রিয়েল রায়ের শাহজাহান করেছি, তারপরে মোহিত চট্টোপাধ্যায়ের অনেক নাটক করেছি, তোমার চন্দ্রলেখে অগ্নিকাণ্ড, তারপর সৌমিত্র বসুর সেই তো তোমার আলো, অনেক নাটক এই মুহূর্তে সবটা মাথায় আসছে না। তবে আশাপূর্ণা দেবীর মুখর রাত্রিটা আমার মানে আমার ভীষণ মনে রাখার মতো একটা নাটক, যেটা সঞ্জীব দাও বলেন যে ওখানে আমার জীবনের আর কি সেরা অভিনয়টা ছিল আর কি। এখন জানি না সেটা সেরা কিনা, কিন্তু আমার একজন গুরু যখন বলেছেন তখন ওটা আমার কাছে একটা পরম আশীর্বাদের জায়গা। এছাড়াও আমরা রবীন্দ্রনাথের মালঞ্চ করেছি, এরকম মানে আছে তো অনেক, এবারে চলছে সেটা এখনো। মঞ্চে অভিনয়, রেডিও তো জানলাম, তো এই মানুষটির কাছে টেলিভিশনের কোনো সিনেমা বা টেলিভিশন থেকে কোনো অফার কোনোদিন আসেনি? এটা তো হতে পারে না, হয়তো এসেছিল। তো কোনোদিন কি ইচ্ছা আছে আগামী দিনে টেলিভিশনের পর্দায় কোনো নিজের পছন্দ মতো ভালো চরিত্র পেলে অভিনয় করবার? দেখো, এটা তো একটা স্বপ্ন, মানে ভালো জায়গায় ভালো কাজ করার স্বপ্ন তো থাকেই মানুষের, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তবে সেরকম কিছু মানে মানে দেখবো আর কি, দেখবো মিন্স মানে সুযোগ এলে অবশ্যই সেটা নিয়ে ভাববো। তবে হ্যাঁ, অবশ্যই একটু সিগনিফিকেন্ট কিছু হতে হবে, মানে ধরো একদম গড়পাত্তায় যেরকম কাজ হয়ে যাচ্ছে সেরকম নয়, ভালো কিছু কাজ হলে তো সবসময় করতে ভালো লাগে। অর্ণব, এটা তো তুমি নিজেও হ্যাঁ। স্বীকার করো না? ভালো কাজের অফার এলে মানে সেটা মনে হয় না কোনো একটা দিককে বন্ধ করে আগে কাজটা করি, মানে যেহেতু আমরা এটাকে ভালোবাসি, অভিনয় বলো বা আমাদের যে সমস্ত কাজের জায়গাগুলো, এটা আমাদের ভালোবাসা আছে, মানে এটাকে আমাদের জোর করে পাচ্ছে না, যে কারণে ডাক এলে কাজ এলে তো অবশ্যই মানে করবো আর কি। তোমার ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা ম্যাটার করবে আমার মনে হয়, সময়টার একটা ব্যাপার। যেহেতু স্কুলে একটা রেগুলার বেসিসে টাইম দিতে হয়, সময়টা ম্যাচ করাটারও একটা বড় ব্যাপার সেটা আছে, কিন্তু সেটা ওই যে ম্যানেজ করা, ভালো ভালো বাসা লাগলে আছে যেহেতু কোথাও একটা ম্যানেজ করে নেওয়া কাজ যায়। বার করে আনা যায়। মানে ধরো এটা তো একটা চাকরি নয়, ধরো আমি বলছি তুমি বলছো একটা অভিনয়ের সুযোগ যদি আসে টেলিভিশন থেকে বা বিভিন্ন জায়গায়, সেটা তো চাকরি নয় যে আমাকে বছরের পর বছর ওই কাজের মধ্যে করতেই হবে। তখন তো ভাবনা চিন্তা বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ, যে কয়েকদিন সেটা নিশ্চয়ই একটু চেষ্টা করে চরিত্র করে ভালো ভাবনা চিন্তা করে ভাবতে পারবো আর কি। আমাদের আজকের আলোচনার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এবার যেটা কল্পলালদার মূল পেশা, শিক্ষা জগৎ নিয়ে একটু আসি। শিক্ষা জগৎটা মানে শেষ কয়েক বছরে কেমন যেন একটু তছনছি বলবো, চতুর্দিকটাই যেন কেমন একটু হয়েছে। সেটাকে আমরা কিছুটা সময়ের দাবি বলবো, সময়ের দাবি মানে, কারণ চারপাশের সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে। আজকে আমরা এখানে বসে গল্প করছি, আমরা এরপর যখন আবার একটা পডকাস্ট করব তখন আবার চারপাশটা বদলে যাবে, আমরা বদলে যাবো, এটা বোধহয় জীবনের নিয়ম। তো তুমি শিক্ষকতা তো অনেক বছর করছো। হ্যাঁ, অনেক বছর, অনেকটা বছর, ধরো তাও প্রায় 20 বছর। 20 বছর, তার মানে চোখের সামনে অনেক কিছু বদলে যেতে দেখলে। ছাত্রছাত্রীদের একরকম তখনকার যারা 5-6 বা 7-8 পড়তে আসতো, তাদের যে মেন্টাল সেট আপ ছিল, এখন যারা ক্লাস 7-8 পড়ে তাদের মধ্যে অনেকটা হলেও চেঞ্জ এসছে। তো অনেকটা চেঞ্জ এসছে, সময় যত এগোচ্ছে তত তো পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষ এগোচ্ছে। হ্যাঁ, তো এই যে শিক্ষা জগতে একটা বড় পরিবর্তন, এবং মানুষের এখন একটা শিক্ষা জগৎ সম্পর্কে না কিছু কিছু আমাদের আশেপাশে ঘটে চলে এমন অনেক অপ্রীতিকর পরিস্থিতি আছে, যেগুলোকে নিয়ে এই মুহূর্তে আলোচনা করে আর এই বিষয়টা দীর্ঘায়িত করতে চাই না, কিন্তু এটুকুই বলবো অপ্রীতিকর অনেক ঘটনা চতুর্দিকে আমাদের পৃথিবী জুড়ে ঘটে চলেছে, কোনো একটা জায়গায় নয়, যেটা শিক্ষা জগৎ সম্পর্কে, শিক্ষকতা পেশা সম্পর্কে মানুষের একটু বিরূপ মনোভাব তৈরি হয়েছে। এই বিষয়টাকে নিয়ে তুমি কি বলবে? দেখো, মানে একদম শুরুতে যখন আমরা শিক্ষকতার পেশাতে ঢুকি তখন একরকম ভাবে এগোচ্ছিল, কিন্তু কোথাও যেন মনে হয় শিক্ষাক্ষেত্রের ওপরে যারা বসে আছে, খুব শিক্ষার মানে জনগণ মানে সাধারণ মানুষ, ছেলেমেয়েরা শিক্ষিত হোক, এই ভাবনাটা বোধহয় ওদের মধ্যে খুব একটা কাজ করে। এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ আমরা শিক্ষা দিতে গিয়ে দেখছি শিক্ষাটা কম, আনুষঙ্গিক জিনিসগুলো বিষয় বেশি হয়ে যাচ্ছে। মানে একজন শিক্ষকের মূল কাজ তো ছাত্রকে বা ছাত্রীকে শিক্ষা দান করা, শিক্ষার অনুষঙ্গে যা যা আসে সেগুলো আমরা দেব, কিন্তু আমাদের শিক্ষক সমাজকে এখন যেটা হচ্ছে, শিক্ষকতার কাজের বাইরে এত বেশি কাজ করতে হচ্ছে,
সেটা বিভিন্ন রকম ডিউটিতে এত বেশি ইনভলভমেন্টটা বাড়িয়ে তুলছে যে আমরা বিদ্যালয়ে গিয়ে ছাত্রদের পড়াশোনা করানোর সুযোগটা পাচ্ছি না। ফলে সেখানে তো একটু ছাত্রছাত্রীরা নানানভাবে একটু বঞ্চিত হচ্ছে, অবহেলিত হচ্ছে। আমার যে সময়টা ক্লাসে ছাত্রছাত্রীদের পড়ানোর কথা, ঠিক সেই সময়টাতে আমাকে একজন হয়তো সরকারি একটা অন্য কাজের মধ্যে আমাকে ঢুকে যেতে হচ্ছে। তাহলে কি হবে? তাহলে ওই সময়টা শিক্ষাদান করবে কে? সময়টা তো আবার নতুন করে ফিরে পাওয়া যাচ্ছে না। এই অগস্ট মাসের ফার্স্ট উইক থেকে শুরু হবে ওদের সেকেন্ড ইউনিট পরীক্ষা। তো তার আগে শিক্ষক মানে মেজরিটি যারা আছে তাদেরকে জনগণনার কাজে ডেকে নেওয়া হচ্ছে। আমিও আছি সেখানে, আমাকেও করতে হবে আর কি। তাহলে আমি কখন ক্লাসে গিয়ে শিক্ষাদানটা করব? ফলে কোথাও তো একটু সমস্যা হচ্ছে, ছাত্রছাত্রীরা কোথাও একটু বঞ্চিত হচ্ছে, অবহেলিত হচ্ছে। আর এইটার প্রভাবটা গিয়ে পড়ছে সাধারণ মানুষের মনে, তাদের মধ্যে বিরূপ মনোভাব এবং কি হচ্ছে, মানে একজন শিক্ষক ছাত্রছাত্রী যখন আলটিমেটলি সে যখন বোর্ডের এক্সামে যাচ্ছে, সে হয়তো পাস করে যাচ্ছে কিন্তু শিখতে পারছে না কিছু মানে তার যে বেসিক জায়গাটা, সেই জায়গাটাই এত দুর্বল হয়ে যাচ্ছে। সে হায়ার এডুকেশন নিয়ে নিচ্ছে কিন্তু কোথাও যেন যেগুলো ফান্ডামেন্টাল জিনিস জানার সেটা জানতে পারছে না, এবং সাথে তাদের দোষ নেই, আমরা জানাতে পারছি না। তাহলে কি আমাদেরও দোষ দেবে? আমরাও কিন্তু হাত পা বাঁধা। আমার আজকের পডকাস্টে একদম শেষের দিকে এসে বিভিন্ন ক্ষেত্র নিয়ে আজকে আলোচনা হলো এবং অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম, কিন্তু আমার একটা কথা জানার আছে। এই যে যিনি এত ভালো বলতে পারেন, যিনি যারা আগামী দিনে আরজে হতে চায় তারা কি কি বিষয় ফলো করবে, বা যে কোনো একজন আরজে হতে গেলে তাকে কি কি বিষয়ের উপর বিশেষ করে মনঃসংযোগ দেওয়া দরকার, এত সুন্দর করে বলেন। তিনি কি কোনোদিন মানে ট্রেনিং দেবেন, মানে তার কি ইচ্ছা আছে কোনোদিন? আজকাল তো প্রচুর ইনস্টিটিউট হয়েছে যে শুধুমাত্র মানে আরজে এবং অ্যাঙ্কারিং শেখানোর জন্য, রেডিও প্রেজেন্টার বা আমাদের টেলিভিশন অ্যাঙ্কারিং শেখানোর জন্য। তো এরকম কোনোদিন ইচ্ছা আছে যে হাতে ধরে ছাত্রছাত্রীদের শেখানো? দেখো অর্ণব, আমি না প্রত্যেকটা মুহূর্তে নিজেই শিখি। ফলে আমার শেখানোর মানে এই বিষয়গুলো শেখানোর মতো যে পাণ্ডিত্য থাকা দরকার বা যে জ্ঞানটা থাকা দরকার, সেটা আমি মনে করি আমার নেই। মানে এই ক্ষেত্রে ধরো আমি ক্লাসে গিয়ে পড়াচ্ছি বাচ্চাদের, সেটা তো আমার বিষয়ের উপরই, আমি বাংলা টিচার, বাংলা পড়াচ্ছি, কিন্তু এটা তো আমাকে প্রত্যেকটা মুহূর্তে শিখতে হয় না। এই অ্যাঙ্কারিং করা আমাকে নিজেকেই শিখতে হচ্ছে। ধরো আজকে আমার প্রোগ্রাম, আমি কি বিষয় নিয়ে করবো সেই বিষয়টা নিয়ে আমাকে ভাবতে হচ্ছে, 10 জনের সঙ্গে কথা বলতে হচ্ছে। ফলে কি হচ্ছে, শেখার তো এখানে আমারই অনেক কিছু আছে। ফলে আমি কাকে শিক্ষা দিতে পারবো বিষয়ে বলো? সেটা বোধহয় আমি পারবো না, বা সেই জায়গায় আমি ভীষণই অক্ষম এই শেখানোর ক্ষেত্রে। এমনি ধরো হয় না কথা প্রসঙ্গে যে দাদা আমি এটা আসতে চাই, বা এটা এরকম করতে কি করতে হতে পারে, তাহলে একটা এই যে তোমার সঙ্গে যেমন আলোচনা করছি, সেই আলোচনার মাধ্যমে বিষয়টা বেরিয়ে আসতে পারে। কিন্তু না, ওই প্রপার যেগুলো শেখানো, সেগুলো তো কত বড় বড় মানুষরা সেখানে শেখায়, সেখানে আমি কে? কেউ নই। সেগুলো অনেক অনেক মানে তার জন্য বোধহয় আরো আমাকে শিখতে হবে। সেই শেখার জায়গাটা যদি মনে হয় যে আমি শেষ করতে পেরেছি, তখন ভাববো, তবে এখন একেবারেই নয়, মানে সেটা আমি পারবো না হয়তো। কিন্তু এখন আপাতত দর্শক শ্রোতারা তোমাকে কিসে নিয়মিত শুনতে পাবেন, সেটা যদি শেষে একটু আমার দর্শকদের বলে দাও। এমনি তো রেডিওতে রয়েছি 100.1 মেগাহার্টজ CIR FM গোল্ড আমার চ্যানেল, যেখানে আমি করি প্রোগ্রাম। সেগুলো নিয়মিত যদি দেখেনি অনেকেই, তারা জানেন সেখানে আমাকে পাবেন শুনতে বা দেখতে। এছাড়া আর কোথাও নেই। মঞ্চ নাটক করি, সেখানে যদি আমাদের দর্শকরা দেখেন, সেখানেও মানে ওটা তো খুব আনসার্টেন, মানে রেডিওটা যেমন আমার জায়গা, ফলে আমি এখন নিয়মিত কাজ করছি। নাটক কখনো কখনো থাকছে, সেখানে গিয়ে তো কাজ করছি যখন তখন। আমার এই কারণেই বলা, কারণ আমার দর্শক বন্ধুরা যারা হয়তো এর পর থেকে রেডিও শোনা শুরু করবেন, তাদের জন্যই এই মেসেজটা দেওয়া, যে কোথায় তারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, এবং আমি জানি কমেন্ট বক্স ভরে যাবে যে কোথায় ওনার পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবো। সেই প্রশ্নের উত্তরটা আমি আর কষ্ট করে দেব না, ওই জন্য ওনার মুখ থেকে শুনিয়ে নিলাম আর। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে দাদার রেকর্ডিং আছে, তার মধ্যেও সময় বের করে, এবং সপ্তাহে ছুটির দিনও একটা, তার মধ্যেও আজকে কিন্তু রেকর্ডিং আছে। আমার সঙ্গে যখন কথা হচ্ছিল আমি জেনে নিয়েছি, তার মধ্যেও আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ বলবো না। আমি ধন্যবাদ কাউকে বলি না, কারণ এতটা ভালোবাসা দিয়ে, এতটা পরিশ্রম করে, এতটা সময় দিয়ে
সবাই আসেন, নিজেদের কথা বলেন। কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। শুধুমাত্র আমরা যারা চা খেতে ভালোবাসি, সেই চা খাওয়াটাকে সম্মান জানিয়ে এবং আমাদের আজকের এই আড্ডাটা যাতে মনে থেকে যায়, বাড়িতে যখনই কোনো একটা জায়গায় এটা রাখা থাকবে, একবার যদি চোখ যায় মনে পড়বে ও একদিন গিয়েছিলাম, গল্প করেছিলাম কিছুটা সময়। তাই আমাদের তরফ থেকে ছোট্ট মেমেন্টো। অনেক ধন্যবাদ। এবং এর সাথে আজকে তো মানে অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী অনুষ্ঠান শেষ করতে হবে। কিন্তু আগাম বলে রাখলাম যে এরপর কিন্তু আবারও কোনো সময়, অন্য কোনো দিন, অন্য কোনো সময় আরো একবার একটু সময় দিতে হবে আমাদের। নতুন যখন কোনো আবার প্রোগ্রাম হবে বা নতুন কাজ হবে, তখন আবার আমরা অন্য নতুন বিষয় নিয়ে শুনবো। একদম তাই, খুব ভালো লাগলো আজকে অর্ণব এই মানে অনুষ্ঠানে এসে, পডকাস্ট উইথ অর্ণব, খুব ভালো লাগলো। সবাই খুব ভালো থাকুন, নমস্কার। আপনারা ভালো থাকুন, এভাবেই আমাদের ভালোবাসা দিন। আর কেমন লাগছে আপনাদের জানাবেন। আর কাদের আমাদের অনুষ্ঠানে দেখতে চান যদি একটু জানান, চেষ্টা করব আপনাদের প্রিয় মানুষদের আপনাদের সামনে নিয়ে আসতে। যেমন আজকেই নিয়ে এসেছিলাম আপনাদের খুব প্রিয় একজন মানুষকে। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি। নমস্কার।